আমি নিলয়, রায়হানের নতুন টিউটর। এই যে দেখুন, আমাকে এবারই ঠিকানা পাঠানো হয়েছে। হ্যাঁ, টিউটর আসবে বলছিল আমাকে। গেট খুলে ভিতরে ঢোকার সময় একজন দারোয়ান মানে শহীদ কাকা কড়া চোখে তাকিয়ে প্রশ্ন করে। লোকটার কিছু না বলে কাঁধের কাছে রাখা ইন্টারকমে চাপা স্বরে কথা বলল। তারপর ইতস্তত করে গেট খুলে দিল। উপরের কথা বলে দিয়েছে শহীদ। এরপর দরজা খুলে দেয়। বাড়ির ভেতরে ঢুকতেই নিলয়ের চোখে পড়ে নিখুঁতভাবে সাজানো ফুলের বাগান। গাছগুলো ট্রিম করা, কিন্তু তাদের পাতায় ধুলোর একটা পুরু স্তর জমে আছে, যেন যত্নের অভাব নেই, কিন্তু প্রাণীর কোনো ছোঁয়াও নেই। সব যেন এক যান্ত্রিক সৌন্দর্য। মূল দরজা খুলে ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। 40 বয়স হলেও মুখ আর শরীরের গড়ন দেখে মনে হবে 30 বছরের কোনে মেয়ে। চোখে কিছুটা ক্লান্তি ভাব, যেন অনেক রাত জেগেছে, কিন্তু মুখে এক অস্বাভাবিক বিনয়। নিলয়কে দেখে বলে, তুমি নিলয়? জি। আমি বিথি আনোরা, তোমাকে আমি কল করেছিলাম, আসো ভেতরে আসো। আমার ছেলের নাম রায়হান। নিলয় ভদ্রতার হাসি দিয়ে মাথা নিচু করে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরকার নীরবতা যেন আরো ভারী, আরো শীতল। বাড়ির প্রতিটি কোণে নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনি তুলতে পারে। দেয়ালের টাঙানো ছবিগুলোতে এক মৃত মানুষ আছে, হয়তো এই পরিবারের কর্তা, যারা অনুপস্থিতিতে এই পরিবেশের প্রধান কারণ। মহিলা শান্ত, কিছুটা চাপা স্বরে বললেন, আগেই আমি আনোয়ারা আমার ছেলেকে পড়াবে, ওর নাম রায়হান, ক্লাস 8-এর। ওর রেজাল্ট খুব খারাপ যাচ্ছে, ক্লাস টেস্টও ফেল করেছে সে। নিলয় সোফাতে চুপটি করে বসে আছে। মহিলাকে ঠিক সে মহিলা বলবে কিনা বুঝতে পারছে না, কারণ ওনার বয়স আর বাহিরের সৌন্দর্য কোনোভাবেই নিলয় মেলাতে পারছে না। তবুও বেশ ইতস্ততা করে নিলয় বলে, জি, আমি চেষ্টা করব ভালো করানোর আন্টি ম্যাম। আশা করি ওর মনোযোগ ফিরিয়ে আনতে পারবো। আনোয়ারা হাসে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো এক তরুণী। গায়ে তার সাদা শার্ট, কালো জিন্স, হাতে ল্যাপটপ, গলায় ঝুলে আছে বড় হেডফোন। চেহারায় এক তীক্ষ্ণতা ভাব আছে, এক ধরনের অবহেলা মেশানো ঔদ্ধত্য। কে যেন এই বাড়ির বিষণ্ণতার ঠিক উল্টো পিঠ। আনোয়ারা পরিচয় করালেন, এটা আফিয়া, রায়হানের বড় বোন। আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। আফিয়া চোখ বুলিয়ে নিল নিলয়ের দিকে। এক পলক যেন কোনো অপ্রয়োজনীয় আসবাব দেখেছে। তারপর নিঃসার কণ্ঠে বলল, না, রায়হানের নতুন টিউটর। হ্যাঁ, আজ থেকে শুরু হবে। আফিয়া হালকা ঠোঁট বাঁকিয়ে আবারও নিলয়ের দিকে তাকালো। নিলয় চোখ সরিয়ে নিয়েছে অনেক আগেই। মেয়েটার চুলগুলো সোনালি বাদামি বা ক্যারামেল রং করা। আফিয়া বলে, আগে টিউটর কতদিন টিকলো? 3 সপ্তাহ। দেখি এবার ইনি কতদিন থাকে। কথাটা নিলয়ের কানে এসে বিঁধল। এই শীতলতা যেন তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। নিলয় তাকায় আফিয়ার দিকে। চোখে চোখ রেখে নিলয় বলে, আমি চেষ্টা করব দীর্ঘস্থায়ী হওয়ার। শান্ত ভঙ্গিতে আত্মবিশ্বাসী গলায় উত্তর দেয় নিলয়। তার চোখে আফিয়ার চোখ যখন মিলিত হয়, তখন সেখানে এক মুহূর্তে যেন বিদ্যুতের ঝলক দেখা গেল। এক পক্ষ চ্যালেঞ্জ ছুড়ছে, অন্য পক্ষ তা গ্রহণ করছে। এরপর রায়হান আসে। চিকন গড়নে চশমা পরা, মুখে একটা চাপা ভয় লেগে আছে। চোখ দুটো যেন সব সময়ের কিছু খুঁজছে। সে নিলয়ের সামনে এসে বলে, আমি রায়হান। আমি নিলয়, ম্যাথ এক্সপার্ট উইথ ইংলিশ। আমার দুটোতেই প্রবলেম স্যার। ওকে, চলো, আজ তোমার প্রথম ক্লাস নেই, দেখি তুমি কেমন করো। এরপর ওরা চলে যায়। আনোয়ারা আফিয়াকে ডাকে। আফিয়া তার দিকে না তাকিয়ে সেখান থেকে চলে যায় ভেতরে। 2 ঘন্টা কেটে যায়। নিলয় বুঝতে পারে ছেলেটা মেধাবী, তার মৌলিক ধারণাগুলো স্পষ্ট, কিন্তু মনোযোগ হারিয়েছে। মন যেন তার এই ঘরে নেই। প্রশ্ন করলেই দৃষ্টি চলে যায় জানালার দিকে, বাইরে জমাট বাঁধা মেঘের দিকে। নিলয় হঠাৎ প্রশ্ন করে, রায়হান, তুমি মনোযোগ দাও না কেন? কোনো সমস্যা? প্রথমত আমাকে তোমার সমস্যা বলতে পারো ফ্রিলি। ছেলেটা আশেপাশে তাকায়, তারপর একটু থেমে ফিসফিস করে বলে, তেমন কিছু নয় স্যার, মাঝে মাঝে ভয় পাই। ভয়? কিসের ভয়? রায়হানের চোখগুলো বড় হয়ে আসে। সে আরো আস্তে গলাতে বলে, রাতে বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে থাকে, আমি দেখেছি। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে, মনে হয় জানলার কাছে কেউ আসে।
পায়ের শব্দ শুনতে পাই। নিলয় একটু চমকে ওঠে। এটা কি শুধু কল্পনা নাকি ছেলেটা সত্যি কিছু দেখে? তুমি নিশ্চিত? হ্যাঁ, কালকেও দেখতে পাই। মাকে বলি, উনি বলে কল্পনা করছি নাকি মনের ভুল। ও, তোমার বাবা কোথায়? উনি 2 বছর হয়েছে মারা গেছে। বিজনেস করতো। বাবা একদিন তড়িঘড়ি করে বের হয়ে যায়, তারপর বন্দরে নাকি ওনার লাশ পাওয়া যায়। তার বিজনেস পার্টনার জানায় দুর্ঘটনায় নাকি বাবা মারা গেছে। ও আচ্ছা, সমস্যা নেই। নিলয় এই বিষয়ে আর কথা বাড়ায় না। ক্লাস শেষ করে বই গুছিয়ে নেয় রায়হান। বেতন 12,000 টাকা। নিলয় বের হয়। বের হওয়ার সময় আফিয়ার সাথে নিলয়ের দেখা হয়ে যায়। মেয়েটার চোখে এক গভীরতা যা তার আপাতত অদত্তের আড়ালে ঢাকা। শেষ হলো পড়ানো? হ্যাঁ, রায়হান মেধাবী, ওর মন অন্য কোথাও ব্যস্ত। ওটা চিরকালই থাকে। আসলে এই পরিবারের সবাই কোনো না কোনোভাবে অন্য কোথাও ব্যস্ত। আমি ওর মনোযোগ ফিরিয়ে আনবো। তাহলে কাল আসবেন সন্ধ্যা 7টায়। যদি কালও আসেন সেটাই একটা রেকর্ড হবে। নিলয় হাসে, কিন্তু হাসিটা আফিয়ার চোখে পৌঁছায় না। সে মাথা নাড়ে, বেরিয়ে যায়। গেটের বাইরে আসতেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। নিলয় রিকশা খুঁজছে, কিন্তু ঠিক তখনই হঠাৎ মনে হলো কেউ তার দিকে অপলক তাকিয়ে আছে। সে ঘুরে দেখে সামনের একটা গলির কাছে ছায়ের মতো একটা মানুষ দাঁড়িয়ে। লোকটা স্থির, তার মুখটা অন্ধকারে ঢাকা। নিলয় সাহস করে এক পা এগোয়, কিন্তু সেই মুহূর্তে লোকটা দ্রুত গলি ধরে অদৃশ্য হয়ে যায়। বৃষ্টির ফোঁটা আর তার মুখে এসে লাগে। সে ভাবে, ছেলেটা তাহলে মিথ্যা বলছিল না। পরের দিন সন্ধ্যায় নিলয় আবার আসে। বৃষ্টির কারণে রাস্তা ভেজা, কাদামাটির গন্ধ। গেটের দারোয়ান আজ কৌতূহল ভরে তাকায়, যেন নিলয় ফিরে আসায় সে অবাক। নিলয়কে দেখেই শহীদ বলে, স্যার, কালকে দেখলাম বাড়ির পাশের গলির দিকে যাচ্ছিলেন। রাতের বেলা ওই গলির দিকে যাবেন না। কাল একটা মোটরসাইকেল ঘুরছিল হেডলাইট অফ করে। আপনি তাহলে সবই জানেন। তা কে ছিল? চিনি না, কিন্তু ওই বাড়ির দিকে তাকাই। প্রায় 2 বছর ধরে এমনটা হয়। নিলয় কিছু বলে না, ভেতরে ঢোকে। তার মনে হলো সে শুধু একজন টিউটর নয়, এক জটিল গল্পের দর্শক হয়ে উঠেছে। রায়হানে আজ একটু খুশি, তার চোখে গতকালের ভয় কিছুটা কম। রায়হান এসে বলে, স্যার, কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তখন ওই লোকটা ছিল না। হয়তো ভিজে পালিয়ে গেছে কিছুটা। চলো পড়া শুরু করি। পড়ানো শুরু হয়। এমন সময় নিচ থেকে আফিয়া আর তার মায়ের চিৎকার ভেসে আসতে শুরু করে। আফিয়া চিৎকার করে বলে, মা, রোজ রোজ তোমার এই নাটক ভালো লাগে না আমার। অসহ্য হয়ে গেছি। কি চাও তুমি? একটু আমাদের 2 ভাই বোনকে শান্তিতে থাকতে দেবে না? চুপ কর, বেয়াদবের মতো চিল্লাবি না। বস্তির মেয়েদের মতন গলা বয়রা হয়েছে তোর না? যা, সামনে থেকে যা। এরপর কিছু একটা পড়ার শব্দ শোনা যায়। মনে হলো কাচের গ্লাস পড়েছে। এরপর আফিয়া চলে আসে। রায়হান বলে, তার ওদিকে মনোযোগ দিতে হবে না। আম্মু বাড়িতে ছিল না, বাসায় আসছে। আপু চিৎকার করছে, আম্মু পায়ে ঘুরতে। থাক, বাদ দাও, ম্যাথ করো। আর ভয় পাবে না, আমি আছি। এরপর বেশ কিছু সময় পড়ানো হয়। পড়ানো শেষ, নিলয় বের হয়। আজকেও আফিয়ার সাথে দেখা হলো নিলয়ের। আফিয়া পাশ দিয়ে যাচ্ছিল। তার পরনে আজ গাঢ় নীল রঙের সালোয়ার। ল্যাপটপের বদলে হাতে একটি বই আছে। পড়ানো শেষ? হুম। আচ্ছা শোনেন, আমার মা ডাকলে বেশি কথা বলবেন না। কেন? প্রশ্নের উত্তর দিতে পারবো না, জানিয়ে রাখলাম। এতে আপনারই ভালো। বেশ, তবে আপনার ভাই বেশ ভালো। আপনাকে বেশি চেষ্টা করতে হবে না স্যার। ওর কনসেন্ট্রেশন প্রবলেম আছে। টিউটররা আসে, কিছুদিন পড়িয়ে চলে যায়। আমরা অভ্যস্ত। আফিয়া যেন চাইছে নিলয় হাল ছেড়ে দিতে। সে কি তাকে পরীক্ষা করছে? নিলয় বলে, আমি তাড়াতাড়ি যাব না। নিলয় ধীর গলায় বলে। আফিয়া প্রথমবারের মতো সামান্য হাসে। হাসিটা ব্যঙ্গাত্মক নয়, বরং গভীর। দেখা যাবে। নিলয় বুঝতে পারে আফিয়াও একা, এবং তার এই কঠিন শেলটি হয়তো তার দুর্বলতা ঢাকাতেই ব্যবহার করছে। নিলয় হাসে, কিন্তু চোখে এক গভীরতা। রাত 8:30 বাজে। নিলয় দরজা খুলে বের হবে, তখনই আনোয়ারা এসে ডাক দেয়, নিলয়, তুমি ভালো পড়াও। রায়হান তোমাকে পছন্দ করেছে। তোমার পড়ানো ওর জন্য ভালো। তুমি রোজ এসো, তোমাকে 20,000 টাকা দেবো। নিলয় ঘুরে তাকায়।
তারপর কিছু সময় ভেবে বলে, ধন্যবাদ ম্যাডাম। আনোয়ারা সামান্য দ্বিধা নিয়ে দাঁড়িয়ে থাকে। নিলয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে। আফিয়া দেখছে তাদেরকে, তবে আনোয়ারা চাপা গলায় বলে, শুধু একটা অনুরোধ, বাড়ির বাইরে কোনো কিছু নিয়ে বেশি মাথা ঘামিও না। কোনো কিছু দেখলে বা শুনলে বলে যেও, আমরা নিজেরাই সামলে নেব। নিলয় স্থির হয়ে যায়। সে বলে, কোনো বিপদে আছেন ম্যাডাম? আনোয়ারা হালকা হেসে কথাটা এড়িয়ে যেতে চাইলেন। না, এইসব তোমার মাথায় রাখার দরকার নেই। তোমার কাজ শুধু রায়হানকে পড়ানো। নিলয় আর না দাঁড়িয়ে বেরিয়ে আসে সে। আজকেও বৃষ্টি হচ্ছে, তবে আজ থেমে থেমে বৃষ্টি। বাতাসে কাদার স্যাঁতস্যাঁতে গন্ধ। গলির মোড় ঘুরতেই আবার সেই অনুভূতি হয় নিলয়ের কাছে। কেউ তাকিয়ে আছে। নিলয় পিছনে ঘুরে তাকায়। দূরে একজন দাঁড়িয়ে আছে। এবার সে স্পষ্টভাবে দেখতে পায় লোকটির মাথা সামান্য উঁচু, যেন সে কাউকেই খুঁজছে। লোকটার হাতে সিগারেটের আগুন জ্বলছে। তারপর দ্রুত তা নিভে যায়। নিলয় আর থামে না। সে রিকশায় ওঠে, কিন্তু তার চোখের ঝলক আসে। রাত 11টা। আফিয়া বসে আছে জানালার পাশে, ল্যাপটপ কোলে। বাইরের জগৎ নিস্তব্ধ। শুধু আকাশ থেকে থেকে বজ্রপাত হচ্ছে। রায়হান ঘুমিয়ে। ওর মা নিজের ঘরের ফোনে কথা বলছে। আফিয়া বাইরে তাকায়। বাড়ির সামনে হুডি পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। আফিয়াকে দেখছে। আফিয়ার কপালে ভাঁজ পড়ে। চোখ দুটো সতর্ক হয়ে যায়। সে যেন এই নীরবতা ভেঙে যাওয়ার অপেক্ষায়। বাইরে বজ্রের আলোয় ছায়ামূর্তি এক মুহূর্তের জন্য আবার দেখা দিল। গেটের বাইরে স্থির নীরব হয়ে দাঁড়িয়ে। সে যেন কোনো এক পুরনো প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় রোজ আসে। আফিয়ার বুক ধক করে উঠল। সে দ্রুত হাতে ল্যাপটপ বন্ধ করে। ধীরে ধীরে জানালার ভারী পর্দা টেনে দিল। ঘরের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল। সে অন্ধকারে দাঁড়িয়ে স্বয়ং নিজেকেই যেন বলল, একটু কি শান্তিতে থাকতে পারবো? ঠিক সেই মুহূর্তেই নিলয়ের ফোন কাঁপে উঠল। একটা অচেনা নাম্বার থেকে বার্তা এসেছে। নিলয় মেসেজটা সিন করে। অচেনা নাম্বার। তুমি যেখানে পড়তে গেছো সেখানে বেশি দিন থাকা তোমার পক্ষে ভালো হবে না। যে দরজা তুমি খুলতে চাইছো তা তোমার জন্য বিপদ ডেকে আনবে। নিলয় মেসেজটা পড়ে মুচকি হাসে। সে বুঝতে পারে তার পরীক্ষা শুরু হয়ে গেছে। রায়হানকে পড়ানো এখন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। ভোরের শহর এখনো ঘুমাচ্ছে। রাস্তায় হালকা ভোরের কুয়াশা। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে কোনো বাসের শব্দ, যা এই নিস্তব্ধতাকে আরো গাঢ় করে তোলে। নিলয় জানালার পাশে বসে ফোনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে আগের রাতে সেই হুমকিটা এখনো জ্বলজ্বল করছে। তুমি যেখানে পড়তে গেছো সেখানে বেশি দিন থাকা তোমার পক্ষে ভালো হবে না। একটি নামহীন হুমকি, যা যেন কোনো অদৃশ্য দেয়ালের ওপার থেকে এসেছে। নিলয় বারবার নিজেকে প্রশ্ন করে, কে পাঠাতে পারে? রায়হান কাকে দেখে? সন্ধ্যার কালো রাত তখনও পুরোপুরি নামেনি, কিন্তু লেক ভিউ রোডের 42 নম্বর বাড়িটির চারপাশে জমাট বাঁধা অন্ধকার যেন আরও নিবিড় হতে শুরু করেছে। আকাশে মেঘের আনাগোনা থাকায় আলো ছায়ার খেলা চলছে। আফিয়া তখন ফুল বাগানের পাশে দাঁড়িয়ে। ভেজা ঘাড়ে তার ছাই রঙের প্লাজোর নিচের দিকটা ভিজে গেছে। তার গায়ে ডার্ক মেরুন রঙের ফুল হাতা টি শার্ট, যা তার ক্রোধে থমকে থাকা শরীরটাকে আরো গাঢ় দেখাচ্ছে। সে ল্যাম্পপোস্টের আলোতে কিছু একটা দেখছে। বাগানের দিকে ফিরে, হয়তো ফুলগুলো অযত্নে মরে যেত যদি বৃষ্টি না হতো। হঠাৎ সে অনুভব করে কে যেন তার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু ঘুরে তাকানোর ইচ্ছে করছে না ওর। তবে এই উপস্থিতি শীতল অপ্রীতিকর লাগাটা স্বাভাবিক। বেশিক্ষণ অলসতা ধরে রাখতে পারেনি। সে ঘাড় ঘোরাতে যাবে, ঠিক তখনই তার কোমরে একটা শীতল হাতের স্পর্শ অনুভব হয়। কে যেন সুযোগের অপেক্ষায় থাকা কোনো বিষাক্ত সাপের ছোবল দিচ্ছে আফিয়ার কোমরে। আফিয়ার রক্ত মুহূর্তের জন্য জমে যায়। সে তীব্র গতিতে ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে হাতটা সরে যায় সেখান থেকে। কিন্তু তার দৃষ্টিতে যা ধরা পড়ে তাতে তার চোখ মুখ রাগে তিতো হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে আছে রাশেদ করিম, আফিয়ার বাবার বিজনেস পার্টনার ও বন্ধু ছিল। লোকটার গায়ে সব সময় দামি স্যুট, কৃত্রিম হাসি এবং চোখে লালসার এক নিকৃষ্ট ঝলক লেগেই থাকে। আফিয়া নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করে। তার কণ্ঠস্বর কাঁপছে, তবে তা ভয়ের নয়, ঘৃণাতে। সে বলে, আপনাকে বাড়িতে ঢুকতে কে দিয়েছে? দারোয়ান কাকা কোথায়?
রাশিদ করিম তার চিরাচরিত অভ্যস্ততায় হেসে ওঠে। হাসিটা আফিয়ার কাছে অত্যন্ত বিরক্তিকর। এক ফালি হেসে দিয়ে রাশিদ করিম বলে, চিৎকার করো না শোনা, তুমি ভুলে যেও না বাড়িটা কিন্তু আমার। আইনগত তোমার বাবার ঋণের বিপরীতে এইবারে এখন আমার। আর আমি তো তোমার মায়ের বন্ধু, যখন খুশি তখন আসতেই পারি। দারোয়ান বেটা ঢুকতে না দিলে ওরে ছাড়বো নাকি? রাশিদ করিম কথাগুলো বলে আফিয়ার দিকে এক পা এগিয়ে আসে। তার চোখ জোড়া আফিয়ার দিকে নিবদ্ধ, যাকে বলে চোখই সরাচ্ছে না সে। বাঁকা একটা হাসি দিয়ে বলে, আর শোনো, তোমার যা দরকার মানে টাকা, নিরাপত্তা, এই বাড়ির মালিকানা সবই সম্ভব। ছোট মেয়ে তুমি চাইলেই কিন্তু বাড়িটা তোমার নামে লিখে দিতে পারি আমি। সামান্য একটু আনুষ্ঠানিকতা বাকি, শুধু আয়োজনে একটু আমার সাথে আলাদা সময় কাটাতে হবে। তুমি তো কথাই শোনো না। আফিয়ার সমস্ত রক্ত মাথায় উঠে যায়। এই লোকটার স্পর্ধা কোথায় গিয়ে ঠেকেছে? তার বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে সে শুধু অর্থ নয়, তাদের আত্মমর্যাদা নিয়েও খেলা করছে। আবার সে নাকি দেবে নিরাপত্তা। সে নিজেই বাড়িটার সবার কাছে আতঙ্ক। আফিয়া রাগ সামলাতে পারে না। সে বলে, আপনাকে না বলেছি আমার সামনে আসবেন না? আফিয়া প্রায় চিৎকার করে ওঠে। তার চোখে জল নেই, আছে আগুন। সে দুবার শ্বাস নিয়ে বলে, আর বাড়ি আপনার নামে কেন হবে? বাড়ি আমার বাবার। আপনি আমার সামনে থেকে যান। মায়ের বন্ধু, মায়ের সাথে কথা বলেন। আমার কাছে তামাশা করতে আসেন? আফিয়া কোনো বিরতিহীন এক নাগাড়ে কথাগুলো বলতে শুরু করে, যেন এতদিন চেপে রাখা সমস্ত ক্ষোভ একবারই বেরিয়ে আসছে। সে থামে না। এরপর যদি আবার আমার সাথে বেয়াদবি করেন, আমার গায়ে হাত দেবার স্পর্ধা দেখান, আপনার মুখে চর বসাতে আমি দ্বিতীয়বার ভাববো না। কি ভাবেন? হ্যাঁ, বাবা নেই তাই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, যা ইচ্ছা করবেন? আপনি ভুলে যাচ্ছেন এই বাড়ির ভেতরে এখনো আমি আছি। আমি আপনাকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। দূরে যান আমার সামনে থেকে। আফিয়া এক কঠিন তীব্র ঘৃণা ভরা দৃষ্টি ছুড়ে দেয় লোকটির দিকে। তারপর সেখান থেকে হন হন করে হাঁটা ধরে। সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। টি শার্টের নিচে বুক ওঠানামা করছে দ্রুত। তার রাগ কেবল রাশিদ করিমের ওপর নয়, তার বাবার দুর্বলতা এবং তার মায়ের নীরবতার উপরেও। গায়ে হাত দেবার সাহস পেয়েছে আনোয়ারসের জন্য। এই তিক্ত সত্যতা আফিয়ার বেশি কিছু বলতেও পারে না, হজমও করতে পারে না। তার মনে হয় তার মায়ের অতিরিক্ত মেলামেশা এই লোকটিকে সাহস দিচ্ছে। সে নিজেকে একা এবং প্রতারিত অনুভব করে। এদিকে রাশেদ করিম দাঁড়িয়ে দাঁতগুলো বের করে হাসে। আফিয়ার রাগ তার কাছে এক ধরনের বিজয়। সে জানে এই রাগই এই পরিবারকে তার কাছে নত হতে বাধ্য করবে। তার হাতটা এখনো যেন আফিয়ার কোমর থেকে সরে আসার স্পর্শ অনুভব করছে। সে পকেট থেকে একটা সিগারেট বের করে, দেশলাই দিয়ে সেটা মনের খুশিতে জ্বালায়। ধোঁয়ায় আকাশকে আচ্ছা করে সে নিজেকেই বলে, আজ নয়তো কাল তোমাকে আমার কাছে আসতেই হবে সুন্দরী। সিগারেটটা টেনে শেষ করে, তার ছাই বাগানের ঘাসের ওপর ছেড়ে ফেলে। তারপর মনের মতো করে বাঁশি বাজাতে বাজাতে বাড়ির ভেতরে ঢোকে, যেন বাড়ির প্রকৃত মালিক সেই, এবং সে যা খুশি তাই করার অধিকার রাখে। তার প্রতিটি পদক্ষেপে যেন আনোয়ারা পরিবারের অসহায়ত্বর প্রতি এক নির্লজ্জ উপহাস। সন্ধ্যা 7টা বেজেছে। নিলয় যখন লেক ভিউ রোডের 42 নম্বর বাড়ির গেটে পৌঁছায়, তখন দারোয়ান আগের মতোই নির্লিপ্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে আজ এক ধরনের চাপা সতর্কতা, সাথে ভয়ও লেগে আছে। নিলয় গেটের কাছে এসে দাঁড়ায়। দারোয়ান কাকা, গেট খোলেন। রায়হানের টিচার আমি। উনি দ্রুত গেট খুলে দেয়। শহীদের চোখে যেন ভয় স্পষ্ট। নিলয় বলে, কি ব্যাপার চাচা, ভয় পেয়ে আছেন বুঝি? না না, তবে আজ দেরি করে আসলেন যে স্যার? রাস্তায় ট্রাফিক ছিল, দূর থেকে আসতে হয়তো তাই। ভেতরে যান, বড় ম্যাডাম অপেক্ষা করছে। হঠাৎ? জানি না, বলল আপনি আসলে তার সাথে যেন দেখা করে। ও, তা বাড়ির বাহিরে গাড়িটা কার? মেয়র সাহেবের। মেয়র? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। নিলয় আর কথা বাড়ায় না, সে হাঁটা শুরু করে। ভেতরে ঢুকেই নিলয় দেখে বাড়ির লিভিং রুমে এক অচেনা ভদ্রলোক বসে আছে। গাঢ় রঙের ইতালিয়ান স্যুট, হাতে দামি ঘড়ি, মুখে এক ধরনের কৃত্রিম হাসি যা কারো চোখ এড়ায় না। আনোয়ারা বসে আছে তার সামনে চুপচাপ হয়ে, যেন একটি পুতুল বসে আছে।
নিলয় বুঝতে পারে লোকটাই রাশেদ করিম। লোকটা নিলয়ের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে, তারপর বলে, আপনি নিলয়, রায়হানের নতুন টিউটর? জি আমি। ভালো ভালো, তরুণ শিক্ষক ভালো ফলাফল আনবে আশা করি। নিলয় মাথা নাড়ে। তবে রাশেদ করিমের চোখের দৃষ্টিটা হঠাৎ নিলয়ের প্রতি অতি তীক্ষ্ণ হিম শীতল হয়ে ওঠে। সে আরো বলে, তবে শুধু পড়ানোতেই মনে রাখবেন টিচার, অন্য কিছুতে না। এখানকার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে যাবেন না। কথাটা বলেই লোকটা আবার হেসে ওঠে, যেন একটা রূঢ় রসিকতা করলো নিলয়ের সাথে। নিলয় শান্ত ঠান্ডা গলায় বলে, আমি আমার কাজটাই করি এবং মনোযোগী শিক্ষক হিসেবে ছাত্রদের মানসিক অবস্থা বোঝাটাও আমার কাজের অংশ। আনোয়ারা একটু কাপা স্বরে বলেন, এই ভদ্রলোক রাশেদ করিম আমার স্বামীর পুরনো ব্যবসায়িক পার্টনার ও তার বন্ধু, সাথে এলাকার মেয়র। তখনই রাশেদ করিম বলে, আর একটা পরিচয় আছে, সেটা হলো তোমার আন্টি, মানে এই যে ম্যাডামের ঘনিষ্ঠ বন্ধু। তবে সবসময় আসি না, রাতে আসি, একসাথে সময় কাটাই একসাথে। আমি যাচ্ছি, আপনারা কথা বলুন। নিলয় সেখানে দাঁড়ায় না। আনোয়ারা বেগমের মুখ লজ্জায় লাল হতে শুরু করেছে। এখানে নিলয়ের দাঁড়িয়ে থাকা মানায় না। সে দ্রুত পায়ে এগিয়ে যায় রাশেদের পড়ানোর ঘরে। আনোয়ারা তাকায় রাশেদের দিকে। রাশেদ তখনও হাসছে। আনোয়ারা বলেন, আমি বলেছি না আমার ছেলে মেয়েদের কোনো বিষয় আপনি নাক গলাবেন না। আর আমার বাচ্চার টিচারের সামনে এসব কি বললেন? সে কি, সবার তো জানা উচিত শোনা। আমার যে বিয়ে হয়েছে, আমি ওদের স্টেপ ফাদার, সেটা কি গোপন থাকবে? আপনি চলে যান এখনই। শোনা, ভুলে যাচ্ছ আমি তোমাকে কেন বিয়ে করেছি। তোমার মেয়েকে আমার চাই, মনে থাকে যেন, না হলে এই বাড়ির জায়গা সব কিন্তু নিয়ে নেব। মেয়েকে বোঝাও। ঠিক আছে, আমি চলি। আমাদের মধ্যে তো বোঝাপড়া হয়েই গেছে, তাই না আনোয়ারা? আনোয়ারা মাথা নাড়ে, কিন্তু চোখও নামিয়ে রাখে, যেন তার স্বামীর পুরনো বন্ধু নয়। তার সামনে দাঁড়িয়ে আছে একজন জল্লাদ। রাশেদ বেরিয়ে যায়। তার গায়ের দামি পারফিউমের গন্ধ যেন গোটা ঘরে ছড়িয়ে থাকে ভারী, দম বন্ধ করা ভাব নিয়ে। রায়হানের ঘরে এসে ঢোকেন নিলয়। রায়হান চুপচাপ বসে আছে, তার চোখে ভয় মেশানো, কিন্তু নিলয়কে দেখে সে কিছুটা আশ্বস্ত হয়। আজ ইংরাজি পড়ব? হ্যাঁ, বই খুলে বসো। তবে তার আগে বলো, রাশেদ করিমকে দেখে তোমার ভয় লাগে? ক্লাস চলতে থাকে, কিন্তু নিলয়ের মন একদম শান্ত নয়। সে জানে বাইরের জায়গা ছায়াটা এখন আরো ঘন। নিলয় উঠে গিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। একটা কালো রঙের গাড়ি রাস্তার ওপারে দাঁড়ানো। ভেতরে রাশেদ করিম বসে আছে, মুখে সিগারেট জ্বালানো। নিলয় দ্রুত পর্দা টেনে দেয়। রায়হান অবাক হয়ে বলে, স্যার, কিছু হয়েছে? না রায়হান, কিছু না। শুধু রাশেদ করিমের গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে কিনা। আপনিও কি ভয় পান? আমি ভয় পাই না রায়হান, আমি শুধু দেখি কখন কোথায় কি হচ্ছে। মা রাশেদ আঙ্কেলকে ভয় পান। বাবা মারা যাওয়ার পর উনি সব কিছু দেখছিলেন, কিন্তু এখন উনি টাকা ফেরত চান। টাকা? হ্যাঁ স্যার, বাবা নাকি কোন ব্যবসায়ী ঋণ নিয়েছিল তার কাছ থেকে। উনি বলে এই টাকাটা যদি না পায় তাহলে এই বাড়িটা তার হবে। উনি আমাদের বাড়িটা কেড়ে নিতে চায়। মা অনেক ভাবে নাকি তাকে আটকে রেখেছে। মা আমাদের কথা ভেবে, বাড়ির কথা ভেবে লোকটার সাথে মিশে। তাই আপু সবসময় রাগ দেখায়, চিল্লাপাল্লা করে। আপু অনেক বকে মাকে, কিন্তু কিছুই হয় না। রায়হানের কথা শুনে নিলয়ের চোখে কঠিন ভাব জমে। নিলয় আবার প্রশ্ন করে, তোমার মা কি বলে এসব ব্যাপারে? মা বলে এই বাড়ি আমাদের বাবার নামে ছিল, কিন্তু কোনো কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। রাশেদ আঙ্কেল কাগজগুলো নিয়ে গেছে। এমন সময় দরজায় টোকা পড়ে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আফিয়া বলে ওঠে, রায়হান চুপ কর, ক্লাসে এসব আলোচনা করা ঠিক না। আর টিচার, আপনিও কেন তাকে প্রশ্ন করছেন? করবেনই বা কেন বলেন? যেখানে নিজের মা কথা শোনে না, মানুষজন প্রশ্ন করে, ক্লাসে যেতে পারি না, সেখানে আপনিও বা বাদ যাবেন কেন? আফিয়ার চোখে মুখে তিরস্কার ফুটে উঠেছে, যা রায়হানকে চুপ করিয়ে দেয়। নিলয় ঘুরে আফিয়ার মুখোমুখি হয়, তারপর মিনমিনে গলায় বলে, আপনার ভাই ভয় পাচ্ছে। আমি চাই না ওর মন এমন অবস্থায় পড়াশোনা করুক। আপনি শিক্ষক, মনোবিদ না। আর আমাদের পারিবারিক সমস্যা আপনার জানার দরকার নেই। যে শেখায় সে বোঝে মনও,
না বুঝলে শেখানো সম্ভব না। ওর মনোযোগ ফিরিয়ে আনতে হলে ওর মনের ভয় দূর করা দরকার, আর ওর ভয়টা বাইরের। আফিয়া আর কিছু বলে না, কিন্তু চোখে তীব্র দৃষ্টি ছুড়ে দেয় নিলয়ের দিকে। সেই দৃষ্টিতে রাগ নয়, বরং হতাশা ও গোপন করার একটা ব্যর্থ চেষ্টা। সে ওখান থেকে চলে যায়। নিলয় মনোযোগ দিয়ে রায়হানকে ইংরেজি পড়াচ্ছে, ভয়েস চেঞ্জ চ্যাপ্টার বোঝাচ্ছিল। ক্লাসের স্বাভাবিক নীরবতা মাঝে মাঝে কলমের খসখস শব্দে ভেঙে যাচ্ছে। রায়হানের আগের দিনের চেয়ে আজ কিছুটা শান্ত, কিন্তু তার চোখে এখনও সেই চাপা ভয় বিদ্যমান। নিলয়ও জানে এই মনোযোগ সাময়িক। কিছু সময় পরে লিভিং রুম থেকে আফিয়া এবং আনোয়ার চাপা দ্রুত উচ্চকিত হতে থাকা কণ্ঠস্বর ভেসে এলো। প্রথমত তা ছিল নিচু ফিসফিসানি, কিন্তু দ্রুতই তার তীব্র চিৎকারে পরিণত হতে থাকে। রায়হানের পড়ার ঘরটা লিভিং রুমের কাছাকাছি হওয়ায় প্রতিটি শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। নিলয় বুঝতে পারে যা হওয়ার ভয় ছিল সেটাই হচ্ছে। আফিয়া চিৎকার করে বলছে, তার কণ্ঠে তীব্র ঘৃণা ও হতাশা মেশানো। তার মাকে বলে, ছি মা, তুমি রাশেদ করিমের মতো একটা খারাপ লুচ্চা বেয়াদব চরিত্রহীন লোককে গোপনে বিয়ে করেছো। সে আমার স্টেপ ফাদার হয়ে সে কি করে আমার সাথে জানো? সে আমার গায়ে হাত দেয়। তুমি কিভাবে পারলে মা আমাদের সাথে এত বড় অন্যায় করতে? তোমার একটুও খারাপ লাগলো না? মনে চাচ্ছে এক্ষুনি মরে যাই। নিলয় স্থির হয়ে রায়হানের দিকে তাকায়। ছেলেটার চশমার আড়ালে চোখ দুটো ভয়ের সঙ্গে মিশে জল টলমল করছে। এই দৃশ্য দেখতে গিয়ে নিলয়ের বুকটা মুচড়ে উঠল। রায়হানকে সে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে, কিন্তু পরক্ষণে আনোয়ারের কণ্ঠস্বর শোনা যায়। তিনি আতঙ্কিত স্বরে দ্রুত বলে, আস্তে কথা বল আফিয়া। আফিয়া, রায়হানের টিচার আছে বাড়িতে। আফিয়া তখন যেন আর কোনো কিছু তোয়াক্কা করছে না। তার হৃদয়ের সব যন্ত্রণা কণ্ঠস্বর ভেদ করে বেরিয়ে আসছে। আফিয়া আর কথা শেষ করতে পারে না। তার কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটি তীব্র শব্দ শোনা গেল। রায়হান চমকে ওঠে। শব্দটা ছিল একটি চড়ের। আনোয়ারের হাত আজ তার মেয়ের গালে গিয়েই পড়েছে, কিন্তু সেই চড়টা যেন আফিয়ার গায়ে নয়, পড়েছে আনোয়ারের নিজের হৃদয়ের ওপর। আফিয়া চড় খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখ দুটো স্থির, যেন সেই আঘাতের যন্ত্রণায় তার কণ্ঠস্বর থেমে গেছে। সে কথা না বলে কেবল টেবিলের ওপর জোরে একটি লাথি দেয়। কাচের টেবিলটি ঠাস করে ভেঙে যায়। আনোয়ারা কাঁদতে কাঁদতে এবার বলতে শুরু করে। তার কান্না যেন এতদিন ধরে চেপে রাখা এক সমুদ্রের বাঁধ ভাঙা ঢেউ। সে বলে, খুব বড় হয়েছিস তাই না? খারাপ শুধু তোর লাগে, আমার লাগে না? আমার মা বাবা নেই, কোথায় যাব? তোদেরকে নিয়ে একবার ভেবেছিস? এই বাড়ি সহ তোর বাবার আরও একটা বিল্ডিং আছে, সেগুলো সব কাগজ লোকটার কাছে। সেগুলো ফেরত নিতে, তোদের ভালো রাখতে আমাকে তার সাথে বিয়ে বসতে হয়েছে। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, লোকটা আসবে না এখানে, সব পেপারস ফিরে পাবো। তিনি ফুঁসে ওঠে, কান্নার সাথে একরাশ তিক্ততা নিয়ে বলে, কিন্তু জানোয়ার তো জানোয়ারই, কখনো মানুষ হয় না। সে তোদের দিকে তোর উপরে নজর দিয়েছে। হয়ে আমি কি কত দিক সামলাবো বল? আমার তো বয়স হচ্ছে, সব কিছু একলা সামলাতে হয়। সংসার খরচ, তোদের পড়াশোনা, তোর বাবার ঋণ, সব দেখতে হয় আমার। আমি খারাপ মহিলা? হ্যাঁ, ঠিকই বলেছিস। আসলে আমার মতন খারাপ মহিলার কথা পুলিশ আদালত শোনে না, তোরও শুনবি না। কান্নায় ভেঙে পড়ে আনোয়ারা, যেন আজ মনের সব জমানো কথা প্রকাশ করে দিচ্ছে। মরবো তো আমি, তোরা বেঁচে থাকিস, আমার আর ভালো লাগে না। রায়হান চোখ ঢেকে শব্দহীন কাঁদতে শুরু করে। নিলয় নীরবতা ভেঙে শুধু রায়হানের মাথায় হাত রেখে শান্ত থাকার ইঙ্গিত দেয়। আনোয়ারা কথাগুলো শেষ করতেই আফিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। এতক্ষণে রাগ, ঘৃণা, প্রতিবাদ সব উবে যায়। সে দ্রুত এসে তার মাকে জড়িয়ে ধরে। এই আলিঙ্গন অভিযোগের নয়, তা গভীর ভালোবাসা ও একই যন্ত্রণার শিকার হওয়ার স্বীকৃতি। আনোয়ারও তাকে জড়িয়ে ধরে রাখে। দুজন মা মেয়ে একসাথে সোফাতে বসে কাঁদতে থাকে। আফিয়া কান্না ভেজে গলায় বলে, চিন্তা করো না মা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমারও খুব খারাপ লাগে যখন ওই শালা আমাকে বাজে কথা বলে, আমার গায়ে হাত দেয়। সরি মা, রাগ করে আমি তোমাকে খারাপ বলেছি। সে চোখ মুছে শ্বাস টেনে নিজেকে সামলায়, তারপর আবার বলে, রায়হান বড় হচ্ছে, ওর উপরে এসবের প্রভাব পড়বে। কত মানুষ কত প্রশ্ন করে।
তুমি চিন্তা করো না, যা হবার হবে, আমরা দুজন আছি তো। দুজন মা মেয়ে চুপচাপ বসে কাঁদতে থাকে। তাদের কান্না যেন এই বাড়ির প্রতিটি কোণকে বিষণ্ণ করে তোলে। আর নিলয়ও চুপ করে রায়হানের পড়ার টেবিলে বসে আছে। তার মন দ্রুত কাজ করছে। রায়হানের কথাগুলো এখন তার কাছে স্পষ্ট। রাশেদ করিমের হুমকি, বাড়ির দলিল এবং আফিয়ার উপর তার কুনজর সবই পরিষ্কার। নিলয় ধীরে ধীরে রায়হানকে নিজের দিকে টেনে নেয়। ছেলেটাও কাঁদতে কাঁদতে নিলয়ের টি শার্ট জাপটে ধরে। রাত প্রায় 9:30 বাজে। ধানমন্ডির আকাশে তখনও কালো মেঘের গুরু গম্ভীর ছায়া, যা শহরের নিয়ন আলোর আভাতকেও স্নান করে দিচ্ছে। মৃদু আনমনা বাতাসে গাছের পাতাগুলো দুলছে এক অলস ছন্দে, যেন দিনের ক্লান্তি রাতের হাতে সমর্পণ করছে। রায়হানের আজকের পড়ানো শেষ। ইংরেজি কঠিন চ্যাপ্টার আর গণিতের জটিল সূত্রগুলো মন থেকে মুছে এসে এখন মুক্তির নিঃশ্বাস নিচ্ছে। পড়ার ঘরের কোণে রাখা পুরনো ঘড়িটার কাঁটাগুলো নিস্তব্ধতার বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছে। নিলয় ব্যাগ গুছিয়ে নিয়ে নিল, ঘড়ির দিকে একবার তাকিয়ে নিল, তারপর বলল, ঠিক আছে, আজ এখানেই শেষ। আগামীকাল দেখা হবে রায়হান। ছেলেটা মাথা নাড়ে। দিনভর পড়ালেখার ক্লান্তির ছাপ তার মুখে, তবু এক চিলতে হাসি ফুটিয়ে বলল, গুড নাইট টিচার। নিলয় দরজার দিকে পা বাড়ায়। তার জুতোর শব্দ মিশে গেল টাইলসের ঠান্ডা প্রতিধ্বনিতে, যেন প্রতিটি পদক্ষেপ এই বাড়ির নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। বাইরে এসে সে বুক ভরে গভীর শ্বাস নেয়। রাতের বাতাসে যেন এক অদৃশ্য ভার, এক অজানা চাপ অনুভব করে সে। এটা কেবল আবহাওয়ার চাপ নয়, বরং এই বাড়ির ভেতরে চাপা রহস্য, ভয় আর অস্থিরতার। আর সে জানে এই আপাত শান্ত বাড়ির ভেতরে এক ঝড় বইছে। গেটের দিকে হাঁটতে হাঁটতে সে যখন প্রায় মাঝপথে, ঠিক তখনই পেছন থেকে একটি মিষ্টি কাপা গলা ভেসে এলো। এই যে টিচার। নিলয় থমকে দাঁড়ায়। তার পেশাদারি সদা শান্ত মুখখানিতে সামান্য চিন্তার রেখা ফুটে ওঠে। সে ধীরে ঘুরে তাকালো। আফিয়া দাঁড়িয়ে আছে সিঁড়ির ঠিক নিচে, আলো আধারে মাঝামাঝি জায়গাতে। বাইরের বাল্বের হলুদ আলোয় তার মুখটা আদো ছায়ায় ঢাকা। হাতে এক কাপ ধোয়া ওঠা চা, হয়তো বা শিক্ষকের জন্য তৈরি করা। আফিয়ার চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে এক অজানা ধীরতা লেগে আছে। এই ধীরতা যেন বিপন্নতার মধ্যেও দাঁড়িয়ে ভেঙে না পড়ার অঙ্গীকার। নিলয় জিজ্ঞেস করে, ডাকলেন? আফিয়া এগিয়ে এলো। তার পদক্ষেপের শব্দ নরম হলেও স্থির। এই স্থিরতা যেন কোনো কঠিন সিদ্ধান্তের প্রতিচ্ছবি। সে নিলয়ের সামনে এসে বলে, আপনি হয়তো এতক্ষণে জেনে গেছেন আমাদের বাড়িতে কি সমস্যা চলছে। আফিয়া সরাসরি প্রশ্ন করে। নিলয় কিছুক্ষণ চুপ থাকে। রাতের স্তব্ধতা যেন তার কথাগুলো মেপে নিচ্ছে। তারপর নিচু ভরসা দেয়া গলায় বলল, চিন্তা নেই, কেউ কিছুই জানবে না। আমার দায়িত্ব শুধু রায়হানকে পড়ানো, অন্য কিছু নয়। আফিয়ার চোখে একটা কৃতজ্ঞতার রেখা ঝলকে উঠল, যা ক্ষণিকের জন্য হলেও তার ভেতরের কষ্টকে আড়াল করেছে। নিলয় আবার বলল, তবে রাশেদ করিম লোকটা ভালো না, সাবধান থাকবেন। মনে রাখবেন, যে নিজে থেকে কিছু দিতে চায় সে এমনি এমনি দেয় না। আন্টি সরল মানুষ, আপনাদের কথা ভেবে হয়তো ওর সঙ্গে মিশেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আফিয়া স্থির চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। তার গলা ভারী হয়ে এলো, যেন জমাট বাঁধা এক আবেগের ঢেউ বইছে। সে বলে, বাবার বন্ধু ছিল লোকটা। বাবা বেঁচে থাকতে বারবার বাড়িতে আসতো। আমি তখন ছোট, ওর কোলে গিয়ে বসতাম, ওর দেওয়া চকলেট খেতাম। তখন কি জানতাম আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু আসলে একটা হারামি হবে। আফিয়া থেমে একটা শ্বাস নিল, আর সেই শ্বাস প্রশ্বাসের ফাঁকে তার গলার নিচ থেকে জমে থাকা কষ্ট উছলে পড়ছে যেন। সে আবার বলে, বাবার মৃত্যুটাও পানিতে ডুবে হয়েছে বলে সবাই জানে, মাও তাই জানেন, কিন্তু আমি জানি না বাবা এভাবে মরবে। বাবা তো সাঁতার পারতো। বাবা নাকি রাশেদের কাছ থেকে লোন নিয়েছিল, কিন্তু বাবা এমন কাপুরুষ ছিলেন না যে লোনের জন্য ডুবে মরবে। মা সামলাতে পারেনি। বাবা চলে যাওয়ার পর মা প্রায় ভেঙে পড়েছিল,
আর সেই সুযোগেই রাশেদ আমাদের এইভাবে জড়িয়ে ফেলেছে। এখন বেরোনোই দায়। সে এখন এই বাড়িটা কেড়ে নিতে চায়। নিলয় স্থির মুখে শুনতে থাকে আফিয়ার কথা। তার শান্ত চোখ জোড়ায় কোনো ভাবান্তর দেখা গেল না। আফিয়া কেনই বা নিলয়কে সব কথা বলছে সে জানে না। নিলয়ের এই একটা শব্দে যেন তার ভেতরের বোঝাপড়ার ভার, দুঃখ আর রাগ সব একসাথে মিশে গেল। নিলয় বোঝে এই শহরের প্রতিটি কোণায় এমন অনেক না বলা গল্প লুকিয়ে আছে। দুজনেই চুপ হয়ে গেল। রাতের চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে আসে। বাড়ির সামনে বাল্বের হলুদ আলোয় তাদের মুখ দুটো স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু তাদের ছায়াগুলো লম্বা হয়ে মাটিতে পড়ে আসে, যেন অদৃশ্য কেউ এই সংবেদনশীল আলাপ শুনছে, তাদের বিপন্নতা দেখছে। এক সময় নিলয় নীরবতা ভেঙে এক সম্পূর্ণ অপ্রত্যাশিত কথা বলল। আপনি অনেক সুন্দর। আফিয়া অবাক হয়ে তাকালো। এই গভীর কষ্টের মুহূর্তে একজন শিক্ষকের মুখে এমন মন্তব্য শুনে সে কিছু বলার আগেই নিলয় শান্ত স্বরে বলল, সুন্দর মেয়েরা এভাবে মায়ের সাথে কথা বলে না। আপনার চুলগুলো সুন্দর, কিন্তু অযত্নে আছে, তাই আসল সৌন্দর্য হারাচ্ছে। নিজের দিকে খেয়াল রাখবেন। আফিয়া তাকিয়ে থাকে নিলয়ের দিকে। তার চোখে মিশে আছে বিস্ময় আর এক চিলতে কোমলতা। নিলয়ের কণ্ঠস্বর সম্পূর্ণ আবেগহীন, যেন সে কোনো সত্য তুলে ধরছে মাত্র। নিলয় আবার বলে, রায়হান ছোট, ওকে আপনারই সামলাতে হবে। কেউ পাশে থাক বা না থাক, আপনাকেই এগিয়ে যেতে হবে। দায়িত্ব থেকে পালানো যায় না। আফিয়া, সাহস হারাবেন না। আফিয়া ধীরে মাথা নামায়। তার ঠোঁট নড়ে ওঠে। আপনি সব সময় এত ঠান্ডা থাকেন কেমন করে? এই সব কিছুর মধ্যেও আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কিছু যায় আসে না। নিলয় উত্তর দিল, কারণ আগুন নিভাতে হলে নিজেকে বরফ বানাতে হয়। এই কথাগুলো যেন তার জীবনের এক চরম সত্য। সে ব্যাগটা কাঁধে ঠিকভাবে ধরে বলে, আজ আসি। সে ঘুরে গেটের দিকে হাঁটতে শুরু করে। পেছনে আফিয়ার কণ্ঠস্বর সামান্য নরম এবং আবেগপূর্ণভাবে বলে, সাবধানে যাবেন। নিলয় একবার ঘুরে তাকায়। মুখে হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসির ভেতরে এক অজানা অস্থিরতা লুকানো থাকে। গেটের বাইরে এসে সে হাঁটতে থাকে ধীরে। রাস্তার বাতিগুলো একটার পর একটা জ্বলছে, কিন্তু চারপাশে মানুষ নেই। সময়টা যেন শহরের কোলাহল গ্রাস করে নিয়েছে। শহরটা যেন হঠাৎ শূন্য হয়ে গেছে। রিকশার খোঁজে মোড়ে পৌঁছানো মাত্রই একটা কালো গাড়ি এসে নিলয়ের সামনে থেমে যায়। চাকা থামাতেই ব্রেকের ঘর্ষণে হালকা কাদা ছিটকে যায়। ব্যাপারটা স্বাভাবিক নয়। গাড়ির দরজা ধীরে খুলে যায়। ভেতরে বসা মানুষটা নীরব, মুখে হালকা হাসি, চোখে হিসাবি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। লোকটা রাশেদ করিম। নিলয়কে দেখেই বলে, ও টিচার সাহেব। রাশেদের গলার স্বর কর্কশ হলেও নরম হয়ে বের হলো। তবুও এমন গলার স্বর নিলয়ের কানে এসে লাগে ঠান্ডা ইস্পাতের মতো। একটা শীতল হিসেবি কণ্ঠস্বর। সে বলে, একে একে হাঁটছেন, বসুন না, সামান্য কথা আছে, সামনের দিকে যাব আমি। নিলয় এক মুহূর্ত দ্বিধা করে না। সে বলে, ঠিক আছে। গাড়িতে উঠে বসে সে। দরজা ধীরে বন্ধ হয়। সঙ্গে সঙ্গে ভেতরের আলো নিভে যায়। শুধু ড্যাশবোর্ডে জ্বলছে একটিমাত্র ক্ষীণ লাল আলো। রাশেদ হালকা হেসে বলে, আপনার কাজ ভালো। রায়হান এখন অনেক মনোযোগী। নিলয় শান্ত গলায় বলে, ছেলেটা মেধাবী। মেধাবী তো বটেই, তবে ওর পরিবারে মেধার চেয়ে রহস্য বেশি, তাই না? রাশেদ কথাটা বলে শব্দ করে হাসে। চোখে স্পষ্ট শেষ বের হয়। নিলয় তাকায় তার দিকে। কোনো উত্তর নেই। এই নীরবতায় যেন নিলয়ের জবাব। রাশেদ একটু ঝুঁকে আসে। কণ্ঠ যথেষ্ট গম্ভীর করে বলে, আপনি ভালো মানুষ, কিন্তু কখনো কখনো ভালো মানুষের বেশি জানার চেষ্টা করা বিপজ্জনক হয়ে যায়। আপনার মতো মানুষদের কাজ হলো দায়িত্ব পালন করা, গোয়েন্দাগিরি নয়। নিলয় একটু হাসলো। রাশেদ অবাক হয়। এই অবধি যতজনকে সে এমন করে শুনিয়েছে তারা ভয় পেয়ে হাত পা ধরার চেষ্টা করে, কিন্তু নিলয় হাসছে। নিলয় বলে, আমি যা জানি তা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একটি পরিবারকে ভেঙে যেতে দেখাটা একজন মানুষ হিসেবে
আমার কাছে অস্বস্তিকর। ভালো দায়িত্বে থাকুন, অনুসন্ধানে নয়। আর হ্যাঁ, আফিয়ার সাথে মিশবেন না। আপনাকে বারবার ওয়ার্নিং দেব না। আপনার বোঝা উচিত আমি কি করতে পারি। গ্রাম থেকে এসে শহরে থাকছেন, টিউশন করাচ্ছেন। আপনার কিছু হলে পরিবারে আপনার লাশটাও খুঁজে পাবে না। টিচার, নিশ্চয় বুঝতে পারছেন কি বোঝাতে চেয়েছি। বাড়িটা আমার বন্ধু রাইজুল আমার থেকে লোন নিয়েছিল 4 কোটি। সেসব তো ফেরত দেয়নি, তাই আইনগত বাড়িটা আমার। রাশেদের হুমকিটা রক্ষ নয় বরং শীতল, সরাসরি এবং নির্মম হয়ে নিলয়ের সামনে আসে। গাড়ি থেমে যায় একটা মোড়ের এসে। নিলয় আর কোনো কথা বলে না, সে শুধু শুনতে থাকে রাশেদের কথা। রাশেদ গাড়ির দরজা খুলে বলল, টিচার নামুন, আপনার এলাকার মোড়ে চলে এসেছি। যদি পারেন আফিয়াকে ম্যানেজ করে দেন, এই বাড়ির সব ঝামেলা মিটে যাবে। তারপর আপনাকে মোটা অঙ্কের টাকা দেবো, যা আপনি 1 বছর আরামসে কাটাতে পারবেন। নিলয় মুচকি হাসে। তার সেই হাসিতে কোনো ভয় নেই, আছে এক তীব্র প্রত্যাখ্যান। সে গাড়ি থেকে নেমে যায়, তারপর জোরে একটা শ্বাস নিয়ে নিজের গলির দিকে হাঁটা শুরু করে। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে, সেই সাথে বাতাসও। রাতের ঠান্ডা বাতাস তার মুখে লাগতেই যেন তার ভেতরের বরফ আরও ধীর হয়। রাশেদের গাড়িটা দ্রুত মোড় ঘুরে চলে গেল, কিন্তু তার রেখে যাওয়া শীতলতা আর হুমকি নিলয়ের মনে এই নতুন আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। পরদিন দুপুরে রায়হান স্কুল থেকে ফিরে আসে কিছুটা অস্থির হয়ে যায়। তার চোখ মুখ লাল হয়ে গেছে। দারোয়ান চাচার কাছে এসেই বলে, কাকা, আজকে থেকে বাড়িতে টিচার ছাড়া কেউ প্রবেশ করবে না। রাশেদ করিমের লোক কিংবা তার কেউ আসলে তাকে ভিতরে ঢুকতে দিবেন না। কিন্তু বাবা। যেটা বলছি সেটা করবেন। ঠিক আছে বাবা। রাশেদ চলে আসে নিজের ঘরে। সে সারাদিন ঘরেই ছিল। আফিয়া কতবার ডাকতে এসেছে, রায়হান বের হয়নি। শেষমেশ কার টিচারকে কল করে ডাকে আনোয়ার। নিলয় আসে বিকেলের দিকে। রায়হানের ঘরের দরজায় কড়া নাড়তেই সে দরজা খুলে দেয়। তারপর ভেতরে আসে দুজন। কি ব্যাপার রায়হান, তুমি নাকি সারাদিন দরজা খোলনি? স্যার, আজকে স্কুলের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল, আর আমার ছবি তুললো কেউ। তারপর একজন আমাকে বলল, তোর আপুকে বলবি রাশেদ করিমের সাথে দেখা করে, না হলে তোর আপুকে তুলে নিয়ে যাব। নিলয় চমকে ওঠে। রাশিদ তার খেলা শুরু করেছে। নিলয় বলে, তুমি কি করলে? আমি দৌড়ে বাসায় চলে আসি। ও, তোমার বোন বা মা জানে? না, আমি বলিনি, তারা ভয় পাবে। আচ্ছা, চিন্তা নেই। সে ঠিক সন্ধ্যার আগে প্রকৃতির এক অস্থির মুহূর্ত বিরাজ করছে। নিলয় রায়হানকে অল্প একটু পরিয়েই বিদায় নিয়ে নিচে চলে আসে। সে ঘর থেকে বের হতেই আফিয়া এসে দাঁড়ালো সামনে। আজকের আফিয়া গত রাতে সেই ক্লান্ত বিধ্বস্ত মেয়েটি নয়। তার চুলগুলো বেশ গোছালো করে বাঁধা, অযত্নে ছাপ কেটে গিয়ে সেখানে নেমে এসেছে যত্নের স্নিগ্ধতা। একটি সুন্দর সালোয়ার পরে দাঁড়িয়ে আছে সে। সালোয়ার হয়তো অনেক দিন আলমারির কোণে ভাঁজ হয়েছিল। আর চোখে ক্লান্তি থাকলেও সেখানে এখন এক ধরনের শান্ত দীপ্তি, যেন গতরাতে নিলয়ের বলা কথাগুলো তাকে নতুন করে নিজের দিকে মনোযোগ দিতে শিখিয়েছে। নিলয় কাছে আসতেই আফিয়া সামান্য ইতস্তত করে বলল, রায়হান, ভয় পেয়েছিলে কেন? নিলয় তার শান্ত চাহনি দিয়ে আফিয়াকে একবার দেখে যেন তার পরিবর্তিত রূপটি মনের খাতায় টুকে নিচ্ছে। রাশেদ ওর স্কুলের সামনে গেছিল, তাই লোকটা ওর উপর ভয় দেখাতে চাইছে। নিলয়ের কথায় আফিয়া শুধু ওহ বলে দীর্ঘশ্বাস ফেলল। এই চাপই তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। নিলয় কিছুটা হেসে আফিয়াকে হঠাৎ বলল, আপনাকে আজ সুন্দর লাগছে বেশ। নিলয়ের মুখ থেকে হুট করে এমন কথা শুনে আফিয়া যেন মুহূর্তে লাল হয়ে গেল। এই কথাটার ওজন কেবল সৌন্দর্যের প্রশংসায় সীমাবদ্ধ ছিল না। তাদের বাড়িতে যে সমস্যা চলছে, আফিয়ার মায়ের সাথে রাশেদের উঠা বসা যেন, এবং লোকজনের কানা ঘোষা এলাকার প্রায় সবাই জানে। ফলে সামাজিক দূরত্ব তৈরি হয়েছে। কেউ তাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে আসে না। কিন্তু এই টিচার ছেলেটা যে আগুনের মধ্যে থেকেও বরফের মতো ঠান্ডা থাকে, তার এমন সহজ
আন্তরিক কথাগুলো আফিয়াকে তীব্র লজ্জায় ডুবিয়ে দিল। আফিয়ার মনে হয় এত সমস্যার মাঝেও কেউ একজন তাকে দেখছে, তার ভেতরের সৌন্দর্যটা বোঝার চেষ্টা করছে। আফিয়া মাথা নিচু করে ফিসফিস করে বলল, আজকে চুলগুলো সুন্দর করে বেঁধেছি। নিলয় হেসে ফেলে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি, কিন্তু তাতে এক ধরনের উষ্ণতা আছে। নিলয় বলে, আপনার গায়ের রঙের সাথে চুলের কালারটা বেশ মানিয়েছে। এমন কথা শুনে আফিয়ার হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। এই লোকটি কেন এমন? তার পেশাদারি আবরণ ভেদ করে সে কেন এমন ব্যক্তিগত মন্তব্য করছে? এই আলাপ যেন সেই অদৃশ্য দেয়ালটি ভেঙে দিচ্ছিল, যা নিলয় আর আফিয়ার মাঝে এতদিন ছিল। ঠিক এমন সময় তাদের সেই মোলাকাতের স্তব্ধতা ভেঙে দিয়ে একটি কালো গাড়ি গেটের সামনে এসে দাঁড়ায়। অত্যন্ত জোরে হর্ন বাজাতে শুরু করে। বাড়ির দারোয়ান কাকা ভয় পেয়ে গেট খোলে না। বাইরে থেকে গাড়ির দরজা খুলে নামে 4 জন মোটাসোটা ছেলে। তাদের চলন চাহনি আর পোশাক সবই মাস্তানের স্পষ্ট প্রতীক। এরা রাশেদের পাঠানো লোক, যারা কেবল ভয় দেখাতে আসেনি, এসেছে বাড়িটা দখলে নিতে, আর নয়তো আফিয়াকে তুলে নিয়ে যেতে এসেছে। তাদের মধ্যে লিডার গোছের ছেলে তামিম চিৎকার করে বলে, ওই শালা দারোয়ান, দরজা খোল, এখনই দরজা খোল, না হলে গেট ভেঙে ভিতরে ঢুকবো, তোদের টেনে হিসড়ে বের করে আনবো আজ। চিৎকার, চেঁচামেচি আর লোহার দরজায় লাথি আর অস্ত্র দিয়ে বাড়ি মারার শব্দ শুনে ভেতর থেকে আনোয়ারা বেগম বের হয়ে আসে। এলাকার মানুষেরা কেউ আসে না। আনোয়ারার চোখে ভয়, কিন্তু সাহস নিয়ে তিনি এগিয়ে আসে গেটের দিকে। পিছু পিছু আফিয়াও আসে। দুজনের চোখেই এখন সেই গত রাতের বিপন্নতার ছায়া। নিলয় সেখানে দাঁড়িয়ে থাকে। নিলয় পকেট থেকে ফোন বের করে দ্রুত কিছু সময় ধরে টিপাটিপি করে। তার চোখের দৃষ্টি শান্ত, যেন সে কোনো জরুরি বার্তা পাঠাচ্ছে। অথচ তার সামনেই বাড়ির প্রধান ফটকে চলছে এক জবরদখলের চেষ্টা। কাজ শেষ করে সে ফোন পকেটে রাখে, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই, পরিস্থিতি পর্যবেক্ষণে মগ্ন। তার এই স্থিরতা যেন উতাল সমুদ্রে এক বরফ শীতল পাহাড়ের মতো। আনোয়ারা গেটের কাছে গিয়ে প্রতিবাদ করে, কে তোমরা? বাড়ির সামনে এসব কি করছো? কোন সাহসে এমন ব্যবহার করছো এখানে? তামিম তার সঙ্গীদের দিকে একবার তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে জবাব দিল, দরজা খোল এখনই, রাশেদের সাহেব পাঠিয়েছে, তোদের সব কটাকে তুলে নিয়ে যাব। রাশেদের সাহেবের টাকা, রাশেদ সাহেবের বাড়ি আর রাশেদের হক তোদের উপর। দরজা খোল। কেন? তার ইচ্ছে নাকি? সে কে? হ্যাঁ, আইন আদালত আছে দেশে, নাকি তার কথায় সব হবে? চুপ, একটা কথা বলা হবে না। দারোয়ান শালা মাদা চোদ, দরজা খোল, খোদা কসম তোকে পেলে মেরেই ফেলবো। তামিমের হুমকি এবার আরো নোংরা হয়। আফিয়া এক মুহূর্ত দ্বিধা না করে পাল্টা জবাব দিল, দরজা সে খুলবে না, সোজা চলে যায় এখান থেকে। মাস্তানি করিস, জানিস এটা ধানমন্ডি। আজকে তোদের। তামিম কথাটা বলে ক্রোধে উন্মত্ত হয়। হাতে থাকা কুড়ালের মতো ধারালো অস্ত্র দিয়ে লোহার দরজায় জোরে বাড়ি মারে। বিকট শব্দে গেট কেঁপে ওঠে। দরজার একটা অংশ সামান্য বেঁকে গেল। তার বাকি সঙ্গীদের হাতেও অস্ত্র। তারা প্রস্তুত বাড়ির ভেতরে ঢোকার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে আর এক মুহূর্ত বাকি নেই। আনোয়ারা আর আফিয়ার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে তীক্ষ্ণ শব্দ করে একটা দ্রুত গতির গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গাড়ির চাকার ঘর্ষণের শব্দে সবাই চমকে তাকায়। গাড়িটা পুলিশের। 10 জন পুলিশ কর্মকর্তা প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই 4 জন ছেলেকে ঘিরে ধরে। তাদের হাতেও পিস্তল। পুলিশ অফিসার সিয়াম গম্ভীর গলায় তামিমদের নির্দেশ দিল। সিয়াম রেগে বলে, ওই হাত থেকে অস্ত্র ফেল, না হলে তোদের খুব খারাপ হবে। উপর থেকে অর্ডার আছে তোদের সামনে পেলেই গুলি করার, কিন্তু আমি চাই না গুলি করতে। তামিমের মুখের রং পাল্টে গেল রাগে। তামিম হতভম্ব হয়ে চারপাশে তাকায়। তামিম চিৎকার করে বলে, পুলিশ? শালিয়া তোরা পুলিশ ডেকেছিস? তোদের সামনে পেলে কে ডেকেছে তোদের? তামিমের কথা শুনে সিয়াম এগিয়ে আসে তামিমের দিকে। কোনো কথা না বলে দ্রুত হাত তুলে সপাটে এক চর বসিয়ে দিল তামিমের বাম গালে। চরের শব্দে পুরো এলাকায় স্তব্ধ হয়ে গেল যেন। তারপর সিয়াম বলে, রংবাজি করিস? পুলিশ কি তোর বাপের?
পুলিশ আসবে কি না সেটা তুই বলবি? ম্যাম, আপনারা গেট খোলেন, কোনো ভয় নেই, পুলিশ আছে সাথে। সিয়ামের কথায় সাহস পেল আনোয়ারা। কাঁপতে কাঁপতে তিনি গেট খুলে বাইরে আসে। তামিমদের হাতে অস্ত্র, আবার এতগুলো পুলিশ ওদেরকে নিয়ে ঘিরে রেখেছে। এটা দেখে আনোয়ারা আর আফিয়া অবাক হয়। তখনই পুলিশ ওদের চারজনকে নির্মমভাবে পেটাতে শুরু করে। লাঠি আর বুটের আঘাতে মুহূর্তেই তারা কাবু হয়ে যায়। তারপর টেনে গাড়িতে ওঠাই ওদের। সিয়াম ফোন বের করে কল করে। স্যার, কাজ হয়ে গেছে, কি করব? ওপাশ থেকে কারোর কণ্ঠস্বর ভেসে এলো। আনোয়ারা জানে না সিয়াম কার সাথে কথা বলছে, তবে ওপাশ থেকে সেই অজ্ঞাত ব্যক্তি বলল, ওদের চারজনকে থানাতে নয়, একবারে গুম করে দাও, যেন রাশেদ থানাতে গিয়ে খুঁজেই না পায় ওদের। আর বাড়ির মালিকদের বলবে আপনারা যেন মুখ না খোলেন পুলিশ এসেছিল কিনা এই ব্যাপারে, এটা যেন কেউ জানতে না পারে। বুঝতে পেরেছি স্যার। সিয়াম ফোন কেটে দেয়। তারপর আনোয়ারা এবং আফিয়ার দিকে তাকিয়ে সবটা বুঝিয়ে বললেন, আপনাদের কোনো ভয় নেই, ওদের এমন শিক্ষা দেওয়া হবে যে তারা এদিক আর আসবে না, তাদেরকে কখন আর দেখতেও পাবেন না। কিন্তু মনে রাখবেন, আজ এখানে কেউ আসেনি। যদি কেউ জিজ্ঞেস করে আপনারা কিছু দেখেননি, আপনারা সম্পূর্ণ নিরাপদ, কিন্তু সাবধানে থাকবেন। সিয়ামের দল দ্রুত সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই আফিয়া বলে, আপনারা হঠাৎ এখানে কিভাবে এলেন? এমনিতে তো রাশিদের নাম শুনলে পুলিশেরা ফিরে তাকায়ও না। আর আজ কোন সাহসে তাদের লোকদের গুম করতে চাইছেন? কে আপনাদের পাঠিয়েছে বলুন? সিয়াম থেমে যায়। তারপর কিছুটা বাঁকা হাসি দিয়ে আফিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসে। আনোয়ারা হতভম্ব হয়ে আফিয়ার দিকে তাকিয়ে বলে, তুই পুলিশকে দেখেছিলি? না তো মা, আমার কাছে তো ফোনই নেই। আমিও তো প্রশ্ন করলাম কে পুলিশ পাঠিয়েছে। আমিও তো ডাকিনি, আমি ফোন ধরতে পারতাম ওই না ভয়ে। তবে যেই পাঠাক সে আমাদের উপকারই করেছে। হুট করে কে এগিয়ে এলো আমাদের দিকে? আমি একে অপরকে প্রশ্ন করতে থাকে। নিলয় হাঁটা ধরে, ঠোঁটে লেগে আছে এক চিলতে হাসি। তবে সে হাসি সবার আড়ালেই দিচ্ছে। সে ওদের কাছে এসে বলে, দেখি ম্যাম, সাইড দেন, বাড়ি যাই। তুমি এখনো যাওনি? বাহিরে ঝামেলা হচ্ছিল তো তাই। আচ্ছা, সাবধানে যাও, পুলিশ এসে ওদের নিয়ে গেছে। আনোয়ারার কথা শুনে নিলয় আর কিছু বলে না। সে চলে যায় সেখান থেকে। তারপর সকাল হয়েছে। আনোয়ারার বাড়িতে যেন তখনও রাতের আতঙ্কের রেশ কাটেনি। কিন্তু রাশেদ করিমের মতো মানুষ অপেক্ষা করতে জানে না। সে এসেছে তার চোখে নতুন জিঘাংসা আর মুখে সেই শীতল হিসেবেই হাসি। দারোয়ান কাকা প্রথমে গেট খুলতে চায়নি। গত রাতের মাস্তানদের ভয় তার চোখে তখনও লেগে আছে। কিন্তু রাশেদের কর্কশ কণ্ঠ আর তার পরিচিত দাম্ভিকতা শুনে শেষে প্রাণের ভয়ে কাঁপতে কাঁপতে গেট খুলে দিয়েছে। সে জানে রাশেদ পুলিশের চেয়েও ভয়ঙ্কর। ড্রয়িং রুমের দামি সোফাতে রাশেদ এসে বসে আছে। তার বসার ভঙ্গিতে মালিকানা আর এক ধরনের ঔদ্ধত্য। একটু পরেই আনোয়ারা বেগম আসে। তার চেহারায় ক্লান্তি এবং গত রাতের ঘটনার ছাপ স্পষ্ট লেগে আছে। তিনি দ্রুত হাঁটাচলা করে সোফার জন্য অন্য প্রান্তে বসতে যায়, কিন্তু রাশেদ উঠে গিয়ে প্রায় জোর করেই তার কাছে এসে বসে পড়ে। আনোয়ারার সঙ্গে সঙ্গে সরে এসে বলে, করছেন আপনি দূরে বসেন, এটা আমার বাড়ি, আপনি আমার কাছে ঘেসবেন না। রাশেদ ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে চোখে এক ধরনের কুৎসিত দ্যুতি ফুটিয়ে পড়ল, তুমি নিশ্চয় ভুলে যাচ্ছ আনোয়ারা, আমি তোমার দ্বিতীয় স্বামী, আর এই বাড়িটাও আমার। কাগজে কলমে আমি এখন রাইজুলের ব্যবসার উত্তরাধিকারী। তুমি আমার স্ত্রী, কাছে বসতে দেব না কেন? আনোয়ারা রাগে কাঁপতে থাকে। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হয়। কেঁদে বলে, আমি বাধ্য হয়ে বিয়ে করেছি আপনার সাথে, পরকীয়া তো করিনি। আর আপনি আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। আমার স্বামী কখনো এত বড় ঋণ নেবে না, এটা আমি এখন বুঝি। আপনি মিথ্যা কাগজ তৈরি করে আমার স্বামীর বাড়িটা নিতে চেয়েছেন, আর আপনি আমাকে এই সম্পর্ক আমি মানি না। তাই নাকি? রাশেদ এই তীব্র অভিযোগ যেন গায়েই মাখে না। তার আসল লক্ষ্য অন্য কিছু। সে বলে, তোমার মেয়েকে ডাকো। কেন? আফিয়াকে আপনার কি দরকার? আনোয়ারা বাধা দিতে যায়। রাশেদ মুচকি হাসে। সেই হাসি যেন হাজারো নোংরা উদ্দেশ্য লুকিয়ে আছে। সে গলা চড়িয়ে জোর গলায় আফিয়াকে ডাকে।
দুবার ডাকতেই আফিয়া নিচে আসে। তার চোখে রাজ্যের বিরক্তি আর ঘৃণা লেগে আছে। সে জানে এই লোকটির সামনে তাকে সতর্ক থাকতে হবে। আফিয়া এসে রাশেদের সামনে দাঁড়ায়। রাশেদ বসা থেকে উঠে আফিয়ার একেবারে কাছে এসে দাঁড়ায়। রাশেদের নজর স্বভাবতই আফিয়ার ফিগার আর তার বুকের দিকে নিবদ্ধ থাকে। তার চোখে শিকারী পশুদের মতো লোলুপ দৃষ্টি। আজকেও তার ব্যতিক্রম নেই। আফিয়া দ্রুত নিজেকে সামলে নেয়, ওড়না দিয়ে ঠিকভাবে নিজেকে ঢাকে। তার শরীরের ভাষায় স্পষ্ট বলছে রাশেদকে দূরে থাকো, কিন্তু রাশেদ তার সীমা লঙ্ঘন করেই চলল। তার কণ্ঠস্বর হয়ে উঠল আরো পিচ্ছিল এবং কদর্য, মানে নোংরা ভাষায় বলে, ও কেন ডাকছো শোনা? দেখি না, জামার উপর দিয়ে দেখতে ভালোই লাগে। তোমার মায়ের মতোই তোমার ফিগারটা হয়েছে। কি আকর্ষণীয় বুক তোমার, দেখলে লোভ সামলানো যায় না। হাতকে বহু কষ্ট কন্ট্রোল করি, এই বুকে একটু ছোঁয়া পেতে আমি সবই করতে পারি শোনা আফিয়া। আফিয়ার মুখের রং পাল্টে গেল। সে ঘৃণা আর লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। পাশ থেকে আনোয়ারা যেন আর সহ্য করতে পারে না। তিনি চিৎকার করে উঠে বলে, ছি, আপনি এত খারাপ, আমাকে ব্যবহার করছেন। এখন আমার মেয়ের দিকে কুনজর, আপনি একটা পশু। রাশেদ এক ঝটকায় আনোয়ারার দিকে তাকায়। তার মুখ থেকে হাসি মুছে গেছে। কঠিন হিংস্র গলায় বলল, চুপ কর মাগি, তোকে বিয়ে করেছি যাতে আফিয়াকে আদর করতে পারি। তুই তো কেবল একটা মাধ্যম ছিলি। আফিয়া শোনা আর কত অপেক্ষা করাবে? তুমি বলো তো, তোমার জন্যই তো এই সব সম্পত্তি চাই। তুমি রাজি হলে এই বাড়িটা তোমাদেরই থাকবে। কথাটা বলেই রাশেদ আরো এক ধাপ এগিয়ে গেল। সে আফিয়ার ঠোঁটে নোংরাভাবে আঙ্গুল রাখে। এই চূড়ান্ত সীমা লঙ্ঘন আফিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। তার সমস্ত রাগ, ঘৃণা আর বিগত দিনের অপমান যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো। সে রাগে ঘেন্নায় কেঁপে ওঠে। আর এক মুহূর্ত দেরি করো না আফিয়া। ঠাস জোরে একটা চর বসিয়ে দিল রাশেদের গালে। চরের শব্দে ড্রয়িং রুমের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেছে। আফিয়ার চোখে তখন আগুনের ফুলকি। সে রেগে বলে, জানোয়ার, আমার দিকে তোর কোনো জোর ছিল সব সময়। আমার মায়ের সাথে বাজে কাজ করে এখন আমার কাছে আসতে চাস? শালা কুত্তা, তোর সাহস কত! তোর মুখটা দেখতেও আমার ঘেন্না করে। আনোয়ারা দৌড়ে এসে মেয়েকে ঝাপটে ধরে। ভয় ও গর্বের এক অদ্ভুত মিশ্রণ তার চোখে। আনোয়ারা জানে এই কাজের ফল মারাত্মক হতে পারে। রাশেদ আঘাতপ্রাপ্ত হলেও তার মুখের ভাব দ্রুত পাল্টায়। চরের স্থানে হাত রেখে সে প্রথমে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকে। তারপর সেই শীতল হাসি হাসতে থাকে। তবে এবার হাসিটা ছিল আরো ভয়ঙ্কর। রাশেদ বলে, বেশ খুব তেজ দেখালি তোরা, মনে হচ্ছে তোদের সাহস বেড়েছে। শোন, তোদের 3 দিন সময় দিলাম, হয় আফিয়াকে আমার কাছে পাঠাবি, নয়তো বাড়ি দখল নেব। এবার আর কোনো হুমকি নয়। দেখি তোদের কোন বাসে তোদেরকে বাঁচাবে। রাশেদ কথাগুলো বলে দরজার দিকে হেঁটে গেল। দরজার কাছে দাঁড়িয়ে ঘুরে তাকালো সে। তার কণ্ঠে আবার স্পষ্ট হুমকি। আর শোনো, কালকে আমার লোকেরা এসেছিল তোদের বাড়ি, তোদেরকে খুঁজে পাচ্ছে না। দারোয়ান শালা বলে আসেনি নাকি এখানে। আমার লোকেরা গুম হয়েছে, ওদের আগে খুঁজে বের করে তারপর তোদের বোঝাচ্ছি ফুটানি কাকে বলে। কথাগুলো বলেই সে চলে গেল সেখান থেকে। গাড়ির দ্রুত শব্দ মিলিয়ে গেল রাস্তায়। আনোয়ারা আর আফিয়া দুজনেই সোফাতে বসে কেঁদে উঠল। তাদের সাহস দ্রুতই আশঙ্কায় পরিণত হয়। 3 দিন। এই 3 দিনে কি হবে? রায়হান দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে। তার ছোট বোন এই দৃশ্যগুলো গভীর ক্ষতির সৃষ্টি করে। সে আর দেরি করে না। কেঁপে ওঠা হাতে পকেট থেকে ফোন বের করে টিচারকে কল করে। এই মুহূর্তে কেবল নিলয় তার ভরসার জায়গার নাম। সন্ধ্যা তখন গভীর হচ্ছে। ধানমন্ডির আকাশ আর নীল রং হারিয়ে ফেলেছে। চারপাশে নেমে এসেছে কৃত্রিম আলোর ঝলক। নিলয় আজ একটু তাড়াতাড়ি রায়হানকে পড়াতে এসেছে। রায়হান পড়ার টেবিলে বসে আছে, তবে তার মন আজ বইয়ে নেই। সে তার টিচারের দিকে তাকিয়ে আছে। নিলয় শান্ত কণ্ঠে রায়হানকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে সকালে মেসেজ করেছিলে কেন? আমি কি করতে পারি বলো? নিলয়ের কণ্ঠস্বর এমন ছিল যেন সে বন্ধুর সাথে কথা বলছে, শিক্ষক নয়। রায়হান প্রথমে ইতস্তত করে, কিন্তু তার মনে এখন আর সেই
আগের ভয় নেই। সে আস্তে গলায় বলল, স্যার, আমি জানি আপনি পুলিশ ডেকেছিলেন। আপনার পিছনেই আমি দাঁড়িয়েছিলাম। যখন আপনি ফোনে কথা বলছিলেন, আমি আপনার কথাগুলো পুরোপুরি শুনতে না বুঝলেও বুঝতে পেরেছি আপনি কিছু একটা হবেন। এখন আর আমার ভয় করে না, কারণ আমি জানি আপনি আমাদের সাথে আছেন। নিলয় মুগ্ধ হয়। এইটুকু ছেলে, কিন্তু তার পর্যবেক্ষণ ক্ষমতা এবং সাহস কম নয়। সে মুচকি হাসে, তবে সেই হাসিতে ছিল এক ধ্বংসের গোপন সমঝোতা। ঠিক এমন সময় আনোয়ারা বেগম প্রায় ছুটে আসে ওদের ঘরে। তার মুখে আতঙ্কের ছাপ, শরীর কাঁপছে। তিনি প্রায় হাঁপিয়ে বলে, বাবা নিলয়, আফিয়া সন্ধ্যার সময় একটু বাইরে গিয়েছিল, বলেছিল 1 ঘন্টা লাগবে ফিরতে, কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, ও ফিরছে না। ওর ফোনটাও বন্ধ। আমার অনেক টেনশন হচ্ছে। সকালে রাশাদ যে হুমকি দিয়ে গেল। আনোয়ারা আর কথা শেষ করতে পারে না। তার গলা বুঝে এলো। রাশিদের মতো লোক সহজে পরাজয় মানবে না। নিলয় বলে, আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, আপনি বসুন, আমাকে ওর নাম্বারটা দেন। আনোয়ারা কাঁপতে কাঁপতে আফিয়ার নাম্বারটা দিল। নিলয় আর এক মুহূর্ত অপেক্ষা করে না। সে দ্রুত বাড়ি থেকে বের হয়। রাস্তায় নেমেই সে তার মোবাইল ফোনে কিছুক্ষণ দ্রুত টেপাটেপি করে। নিলয় কেবল একজন শিক্ষক নয়, তার অতীত অন্যরকম, যা কেউ জানে না। সে দ্রুত একটি নাম্বারে আফিয়ার নাম্বারটি মেসেজ করে জানিয়ে দেয় লোকেশন বের করে দিতে। কিছু সময় পর একটা নোটিফিকেশন আসে। সেই নোটিফিকেশনটি আফিয়ার নম্বরের শেষ লোকেশন কোথায় ছিল সেটা দেখায়। নিলয় লোকেশন এরিয়াটা তার গুগল ম্যাপে সেট করে এবং দ্রুত সেই দিকে যেতে শুরু করে। লোকেশন অনুযায়ী সে এক পুরনো প্রায় পরিত্যক্ত ব্রিজের উপরে এসে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতায় ব্রিজটি যেন আরও ভৌতিক লাগছে। লোকেশন অনুযায়ী এটাই আফিয়ার শেষ অবস্থান। নিলয় চারপাশে তাকায়। ব্রিজের উপর লোকজনের আনাগোনা নেই। নিচে তাকালে ঘন ঝোপঝাড় আর আবর্জনার স্তূপ দেখা যায়। নিলয় জোর গলায় আফিয়াকে ডাকে, আফিয়া, আফিয়া কোথায় তুমি? ব্রিজের নিচে আবর্জনার স্তূপ আর বড় বড় ঝোপের আড়ালে আফিয়াকে ধরে এনে বসিয়ে রেখেছে রাশেদের লোক। সুজন, নাহিদ আর সজীব, তারা আফিয়ার মুখে টেপ লাগিয়ে দিয়েছে, হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। তারা অপেক্ষা করছে রাত আরও গভীর হওয়ার, যাতে লোকজনের নজরের আড়ালে আফিয়াকে তুলে নিয়ে যাওয়া হয়। আফিয়ার কানে নিলয়ের চিৎকার পৌঁছায়। সে কেঁপে উঠে, তার চোখে জল জমতে শুরু করে। সে করে ওঠার চেষ্টা করে যাতে নিলয় তাকে খুঁজে পায়। নিলয় ওপর থেকে চারপাশ পর্যবেক্ষণ করে। সে বুঝতে পারছে না ঠিক কোথায় যেতে পারে। চারদিকে ঘন অন্ধকার এবং লোক নামার কোনো সরাসরি পথ নেই। তখন হঠাৎই তার চোখ গেল ব্রিজের এক প্রান্তে, লোহা আর কাঠের সংযোগ স্থলে। সেখানে একটি উজ্জ্বল হলুদ রঙের কাপড়ের টুকরো চোখে পড়ে। আফিয়ার ওড়না হতে পারে। আফিয়াকে ধস্তাধস্তি করতে গিয়ে তার ওড়নাটি ওখানে আটকে গিয়েছে। নিলয় বুঝে গেছে আফিয়া কোথায় আছে। ব্রিজের ঠিক যেখানটায় ওড়নাটা পড়ে আছে তার নিচের অংশটাই সবচেয়ে ঘন ঝোপে ঢাকা। নিলয় সময় নষ্ট না করে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে সাবধানে ব্রিজের রেলিং টপকে নিচে নামার পথ খুঁজতে শুরু করে। এই ব্রিজের ধারগুলো পিচ্ছিল, কিন্তু তার দেহের প্রতিটা পেশি প্রশিক্ষণপ্রাপ্ত, যা তার অতীতের পরিচয় বহন করে। সে ধীরে ধীরে গাছের শিকড় এবং পাথরের খাঁজ ধরে নিচে নামতে শুরু করে। তার চোখ কেবল নিচের আবর্জনার দিকে, শব্দ যতটা সম্ভব কম করে। নিঃশব্দ শিকারের মতো সে ঝোপঝাড় ভেদ করে এগিয়ে চলে। আলো আধারের মধ্যে সে 3 জন ছেলের আবছা অবয়ব দেখতে পায়, যারা আফিয়াকে ঘিরে বসে আছে। সুজন, নাহিদ আর সজীব গল্প করতে করতে অপেক্ষা করছে। তারা ধরেই নিয়েছে এই অন্ধকারে তাদের কেউ খুঁজে পাবে না। ঠিক তখনই নাহিদ কিছু বুঝে ওঠার আগে নিলয় ঝোপের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে। নিলয়ের গতি ছিল আগুনের শিখার মতো। প্রথম আক্রমণটা সে করে সুজনের উপর। একটা ঘুষি সুজনের চোয়ালে গিয়ে আঘাত করে। সুজন কিছু বলার সুযোগ না পেয়েই মাটিতে লুটিয়ে পড়ে। নাহিদ ও সজীব চমকে ওঠে। তারা ঘুরে দাঁড়ানোর আগেই নিলয় ঝাঁপিয়ে পড়ে নাহিদের উপর। দুজনের মধ্যে শুরু হয় মারামারি।
নাহিদ আঘাত করার চেষ্টা করতেই নিলয় তার হাত ধরে দ্রুত একটা মোচকা দিল। নাহিদের আর্তনাদ অন্ধকারে মিলিয়ে যায়, সে যন্ত্রণায় কুকড়িয়ে গেল। সজীব ভয় পেয়ে তার পকেট থেকে চাকু বের করতে যায়, কিন্তু নিলয় তাকে সেই সুযোগ দেয় না। নিলয় দ্রুত সজীবের দিকে এগিয়ে আসে, তার পেটে ও বুকে কয়েকটি দ্রুত আঘাত করল। সজীব চাকুসহ মাটিতে পড়ে যায়, যন্ত্রণায় গড়াগড়ি করতে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনজন ছেলে মাটিতে আধমরা হয়ে পড়ে থাকে। নিলয় তাদের দিকে আর তাকায় না, সে দ্রুত আফিয়ার কাছে আসে। আফিয়া তখনও শব্দ করছে, তার চোখ জলে ভেজা। নিলয় সজীবের ছোট ধারালো ছুরি বের করে অতি সাবধানে আফিয়ার হাত আর পায়ের বাঁধন কেটে দিল। তারপর মুখের টেপটা ধীরে ধীরে তুলে নেয়। আফিয়া শ্বাস নিতে নিতেই নিজেকে মুক্ত করে। তার চোখে তখন কৃতজ্ঞতা, ভয় আর এক ধরনের গভীরতা আবেশে ভরে গেছে। নিলয় কোনো কথা বলার সুযোগ পায় না। আফিয়া সরাসরি ছুটে এসে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে। নিলয় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। ভয় নেই, সব ঠিক আছে, চলেন। আফিয়া কোনো কথা বলতে পারছে না, সে ফুপিয়ে কেঁদে চলেছে। নিলয় যখন আফিয়ার হাত ধরে বাড়িতে প্রবেশ করে, ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁয়েছে। দরজার চৌকাঠ পেরোতেই যেন প্রকৃতি তাদের আশ্রয় দিতে চাইল। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো বাইরে। শহরের শব্দ ছাপিয়ে বৃষ্টির দাপট এক ধরনের নিস্তব্ধতা তৈরি করলো। তাদের আসার শব্দে আনোয়ারা বেগম ড্রয়িং রুমের দিকে ছুটে আসে। মুহূর্তের জন্য তার চোখ আফিয়া এবং নিলয়ের দিকে যায়। নিলয় তখনও আফিয়ার হাত ধরে আছে। আনোয়ারা ছুটে এসে আফিয়াকে নিজের বুকে টেনে নিয়ে বলে, মা তুই ঠিক আছিস? কোথায় ছিলি তুই? জানিস কত টেনশন হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। আনোয়ারা কাঁদে। আফিয়া তার মায়ের পিঠে তার হাত রেখে শান্ত করার চেষ্টা করে। চিন্তা নাই মা, রায়হানের টিচার আছে সাথে, আমি ঠিক আছি। রাশেদের লোকেরা আমাকে তুলে নিতে চেয়েছিল, টিচার যেয়ে আমাকে নিয়ে আসে। আনোয়ারা দ্রুত নিলয়ের দিকে তাকায়, তার চোখে গভীর কৃতজ্ঞতা আর শ্রদ্ধা ভেসে ওঠে। ধন্যবাদ বাবা, তুমি না থাকলে আজকে হয়তো আমার মেয়েকে পেতাম না। তুমি যে আমাদের জন্য কি করলে তা বলার ভাষা নেই। নিলয় তার পেশাদারি দূরত্ব বজায় রাখার চেষ্টা করে, যদিও ভেতরে তখনও অ্যাড্রিনালিনের প্রভাব। কোনো ব্যাপার না আন্টি, এটা আমার কর্তব্য ছিল। আজকে আসি। নিলয় দরজার দিকে পা বাড়ায়, কিন্তু বাইরে তখন ঝোড়ো বৃষ্টি। কোথায় যাবেন? আফিয়া দ্রুত বলল,